আলোচনায় আবারও ডিপ স্টেট। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ডিপ স্টেটের বিষয়টি প্রথম সবার সামনে আনেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি যখন ভারতে পালিয়ে যান, এরপর একটি বক্তব্যে তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য ডিপ স্টেটকে দায়ী করেন এবং তিনি বলেন যে যদি তিনি সাদা চামড়াওয়ালাদের প্রস্তাবে রাজি থাকতেন তাহলে তিনি ক্ষমতাচ্যুত হতেন না। এবং সেই প্রস্তাবটি ছিল যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ সেন্ট মার্টিনে যদি তাদেরকে তিনি দিতেন তাদের ব্যবহারের জন্য, তাহলে তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না। তো এটি প্রথমে বলার পর এটি নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের দাবিকে নাকচ করে দেওয়া হয় এবং শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এবং তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নয়, এই যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি জোরালোভাবে বলা হয়, এরপর শেখ হাসিনা পরবর্তীতে আবার তিনি তার অবস্থান পরিবর্তন করেন এবং তিনি বলেন যে তার ক্ষমতাচ্যুতির সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডিপ স্টেটের কোনো সম্পর্ক রয়েছে কিংবা তাদের কোনো ভূমিকা রয়েছে, এটি তিনি বিশ্বাস করেন না। অর্থাৎ তিনি আগে যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে তিনি স্পষ্টতই সরে গেছেন। গতকালকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি বক্তব্য দেন ডিপ স্টেট নিয়ে। তো ডিপ স্টেটের বিষয়টি আবার নতুন করে আলোচনায় আসে। তিনি কি বলেছিলেন, আজকে দৈনিক প্রথম আলোর সাথে তিনি কথা বলেন বিষয়টি নিয়ে। দৈনিক প্রথম আলো তার কাছে প্রশ্ন রাখে এবং তিনি উত্তরও দেন। তো কি বলছেন তিনি এই ডিপ স্টেট নিয়ে, আর নতুন করে কোনো তথ্য আছে কিনা, চলুন দেখি আমরা দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি একটি দেখে নেই। খবরটির শিরোনাম হচ্ছে ডিপ স্টেট কারা, ক্ষমতায় রাখার প্রস্তাবে কি শর্ত ছিল জানালেন আসিফ। এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি বিস্তারিত বলছে যে ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন, কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন, এখন সেই প্রশ্নও সামনে আসছে। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আসিফ মাহমুদের কাছে। তিনি আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারোর নাম আমি উল্লেখ করতে চাই না। অর্থাৎ তিনি ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন বিষয়টি তিনি স্পষ্ট করে বলতে চান না। বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এখন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় বক্তৃতা করেন। সেই বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করি। আসিফ মাহমুদ বলেন, তাদের ডিপ স্টেট সার্টেন কিছু শর্ত ছিল যে তাদের কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোড ম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, তো তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে লেংদি অর্থাৎ দীর্ঘায়িত করে
আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল। সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই কৌশল সাজিয়ে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমরা কিন্তু সেটাতে সায় দেইনি। আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট অন্তর্বর্তী সরকারের ছিল বলেই নির্বাচনটা হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আমরা নিজেরা আগ বাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি। কখন কি শর্ত ছিল প্রস্তাবে, এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 3-4-5 মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়েও সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ডিপ স্টেটের সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, ফলে সরকার তাদের সঙ্গে সমঝোতায় যায়নি। তবে এই ডিপ স্টেট কারা সেটি আসিফ মাহমুদ স্পষ্ট করে বলতে রাজি হননি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করেছে 5 সপ্তাহ আগে। আসিফ মাহমুদ ছাড়া ওই সরকারের আর কোনো উপদেষ্টা এখন পর্যন্ত ডিপ স্টেট বা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব ছিল এমন কিছু বলেননি। তবে এনসিপির আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম 10 মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। তিনিও ডিপ স্টেট কারা সেটা স্পষ্ট করে বলেননি। সাধারণত সরকারের বাইরে থেকেও রাষ্ট্রের নীতি ও ক্ষমতার উপর প্রভাব খাটাতে সক্ষম প্রভাবশালী গোষ্ঠীকে বোঝাতে ডিপ স্টেট শব্দটি ব্যবহার করা হয়। এটি কোনো আনুষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক আলোচনায় ব্যবহৃত একটি ধারণা। আসিফ মাহমুদের উল্লেখিত বক্তব্যের মাধ্যমে ডিপ স্টেটের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তো যেটি প্রথমে বলছিলাম যে শেখ হাসিনাও ডিপ স্টেটের কথা একবার বলেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার তিনি তার অবস্থান থেকে সরে আসেন। তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ভবিষ্যতে তার এই অবস্থানে অনড় থাকেন না তিনিও শেখ হাসিনার মতো এখান থেকে সরে যান, সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।